হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ভারতের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো, এই ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে আমরা যে কতগুলো বিভাগ, যেমন প্রায় 5টি ভাগে ভাগ করা হয়, এই 5টি বিভাগ এর সঙ্গে সঙ্গে এর বড় প্রশ্ন কী কী, ছোট প্রশ্ন কী কী, এই সবগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা মন দিয়ে একটু শোনো, দেখো ভালো লাগবে। তো দেখো, ভারতের ভূপ্রকৃতির উপরে সাধারণত যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেগুলো এখানে পরপর লেখা আছে। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি উল্লেখ করো এবং চিত্রের মাধ্যমে দেখাও। অর্থাৎ যে 5টি ভাগে ভাগ করা হয় সেই 5টি বিভাগগুলো উল্লেখ করতে হবে এবং ছবির মাধ্যমে দেখাতে হবে। তো দেখো, এখানে বলা আছে যে ভারতের ভূপ্রাকৃতি অনুসারে তাকে কিন্তু 5টি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। তো উত্তরের পার্বত্য অঞ্চল কোনটাকে বলছে? এই দেখো, এখানে উপরে এই যে উপরের যে অংশটা আছে, যে ব্রাউন কালারের যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। এখানে তোমার এই উপরে এই অংশটা আছে, প্লাস এখানে সিকিম, প্লাস এই যে অরুণাচল প্রদেশের যে অংশটুকু আছে, এটা পুরোটাই কিন্তু হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল বা হিমালয়ান পার্বত্য অঞ্চলের অন্তর্গত বেশিরভাগটাই। আর 2 নম্বরে আছে উত্তরের সমভূমি অঞ্চল। অর্থাৎ এই যে তোমার সবুজ রঙের যে অংশটা আছে, একেবারে পুরো আমাদের এই পশ্চিমের মরুভূমি অঞ্চল থেকে শুরু করে একদম পুরো এরকমভাবে একদম পশ্চিমবঙ্গ এবং এই অরুণাচল প্রদেশের কিছুটা অংশ, মেঘালয় মালভূমির এই যে এই অংশটা পুরোটাই কিন্তু হচ্ছে তোমার উত্তরের সমভূমি অঞ্চলের অন্তর্গত। 3 নম্বর যেটা আছে, 3 নম্বর হচ্ছে তোমার উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। অর্থাৎ ভারতের যে তোমার বেশিরভাগ অংশটাই যেটা তোমার মানে বিরাজ করছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। এই দেখো, পুরো অংশটা এই যতটুকু এই গেরুয়া রং বা অরেঞ্জ কালারের যেটা আছে, এটা পুরোটাই হচ্ছে তোমার উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। তারপরে 4 নম্বর যেটা আছে, দেখো উপকূলীয় সমভূমি অঞ্চল। অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী যে সমভূমি অঞ্চলটা, এই যে তোমার ইয়েলো কালারের যেটা তোমার দেওয়া আছে, একবার সমুদ্রের উপকূল বরাবর এই অংশটা হচ্ছে তোমার উপকূলীয় সমভূমি অঞ্চল। আর সবশেষে যেটা আছে সেটা হচ্ছে দ্বীপপুঞ্জ, যেটা তোমার এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা আমাদের ভারতবর্ষের অংশ, এইটা হচ্ছে তোমার দ্বীপপুঞ্জের অন্তর্গত। তাহলে এই 5টি ভাগে কিন্তু আমাদের পুরো ভূপ্রকৃতিটাকে ভাগ করা হচ্ছে। এবং এই 5টি ভাগের মধ্যে যদি বলা হয় যে সবথেকে বেশি কোনটা আছে, সেটা হচ্ছে তোমার এই উপকূলীয় মালভূমি অঞ্চল যেটা বা উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, এটা কিন্তু সবথেকে বেশি পরিমাণে তোমার আমাদের ভারতবর্ষের উপরে বিরাজ করছে। এরপরে যেটা আছে, দেখো তাহলে এই 5টা ভাগ দেখা হলো। এরপরে যেটা আছে যে উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে বিবরণ দাও। দেখো, এই 5টি ভাগ কিন্তু কখনোই একত্রে পুরোটাই তোমাদের পরীক্ষার সময় আসবে না বা লিখতে বলবে না। কখনো কখনো এরকমভাবে বলতে পারে যে ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো এবং যে কোনো একটা ভাগের বর্ণনা দাও। হ্যাঁ, এবং তখন বর্ণনা দেওয়ার সময় কিন্তু তোমাকে ছবিটা দিতে হবে, প্রত্যেকটা ভাগে যে ছবিটা, এবং তার মধ্যে কিন্তু কোনো একটা যেটা বলবে সেটা সম্পর্কে কিন্তু তোমাকে বর্ণনা দিতে হবে। তো যাই হোক, এখানে দেখো 2 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল যেটা আছে, সেই পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি যদি আমরা বর্ণনা করতে যাই, তাহলে দেখো শুধুমাত্র ওইটার বর্ণনা করতে গেলে আমাদের কি কি বর্ণনা করতে হবে দেখাই তোমাদের। এই যে দেখো, এখানে আছে যে উত্তরের পার্বত্য অঞ্চল। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতিটিকে আবার 3টি ভাগে ভাগ করছে। 3টি ভাগ কি কি আছে? 1 নম্বর হচ্ছে তোমার হিমালয় পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে 1 নম্বর ক। এখানে তোমার 1 নম্বর হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল। খ দিয়ে দেখো দেওয়া আছে তোমার কারাকোরাম পর্বতশ্রেণী, এবং গ দিয়ে আছে লাদাখ পর্বতশ্রেণী। তাহলে এই 3টে ভাগে ভাগ করছে, একটা হিমালয় পর্বতশ্রেণী, একটা কারাকোরাম পর্বতশ্রেণী, আর 3 নম্বরে হচ্ছে তোমার লাদাখ পর্বতশ্রেণী। এবারে হিমালয় পর্বতশ্রেণীটা যেটা সবথেকে বেশিরভাগ অংশটা যেটা তোমার আছে, সেটা হচ্ছে হিমালয় পর্বতশ্রেণী। এই হিমালয় পার্বত্য অঞ্চল যদি আমরা বর্ণনা করতে যাই, তাহলে কি বলছে? বলছে হিমালয় পর্বতশ্রেণী পশ্চিমে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচাবারোয়া পর্যন্ত প্রায় 2500 কিলোমিটার বিস্তৃত হয়েছে। তাহলে উত্তর দক্ষিণে হিমালয়ের প্রস্থ গড়ে 250 থেকে 400 কিলোমিটারের মতো, এবং এর মোট আয়তন 7 লক্ষ বর্গ কিলোমিটার হলেও ভারতের আয়তনের প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার এটা গ্রহণ করে আছে। হয়েছে। এরপর দেখো, ভূপ্রকৃতিটাকে এবারে 2টো ভাগে ভাগ করছে। কি কি? একটা হচ্ছে প্রস্থ বরাবর, আর একটা হচ্ছে তোমার দৈর্ঘ্য বরাবর। অর্থাৎ হিমালয়ের যে ভূপ্রকৃতিটা আছে সেটাকে 2টো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রস্থ বরাবর শ্রেণীবিভাগ, একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ। এবারে প্রস্থ বরাবর দেখো কী কী ভাগে ভাগ করছে, 3টি। একটা হচ্ছে শিবালিক হিমালয়, একটা হচ্ছে হিমাচল হিমালয়, একটা হলো তোমার হিমাদ্রি হিমালয়, আর 4 নম্বর হচ্ছে তোমার টেথিস হিমালয়। সরি, আমি 3টি বলেছিলাম, 4 ভাগে ভাগ করা হয়। 4টেই দেখো এখানে লেখা আছে। তাহলে 4টি ভাগ হচ্ছে তোমার শিবালিক, হিমাচল, হিমাদ্রি এবং টেথিস। এবারে শিবালিক হিমালয় সম্পর্কে কী কী আছে দেখো। বলছে হিমালয়ের
সর্বদক্ষিণে অবস্থিত শিবালিকের উচ্চতা 600 থেকে 1500 মিটার এবং প্রস্থ 10 থেকে 15 কিলোমিটার। ঠিক আছে, শিবালিক পর্বত জম্মুতে জম্মু পাহাড়, অরুণাচল প্রদেশে ডালফা, মিরে, অ্যাবর, মিশনি এবং উত্তরাখণ্ডের ঢ্যাং পর্বত শ্রেণী নামে পরিচিত। এবার হিমালয়ের কি বলছে? হিমালয় বলছে শিবালিকের উত্তরে 60 থেকে 80 কিলোমিটার চওড়া এবং 3500 থেকে 4500 মিটার উচ্চতা বিশিষ্ট পর্বত শ্রেণীটি হিমালয় নামে পরিচিত। হিমাচলের উল্লেখযোগ্য পর্বতশ্রেণীগুলি কী কী হচ্ছে? পীরপাঞ্জাল, ধওলাধর, নাগটিব্বা, মুসৌরি, মহাভারত, দার্জিলিং প্রভৃতি। তাহলে আমাদের যে পশ্চিমবঙ্গে যে দার্জিলিং আছে এটা কিন্তু এই হিমালয়ের অন্তর্গত। এবং তারপর আছে দেখো হিমাদ্রি হিমালয়টা কি? হিমালয়ের উত্তরে অবস্থিত হিমালয়ের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হিমালয়ে অবস্থিত। এর গড় উচ্চতা 6000 মিটার। হিমালয়ের পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচাওয়াড়া শৃঙ্গ পর্যন্ত বিস্তৃত। হিমাদ্রি সারা বছর তুষারাবৃত থাকে বলে একে হিমগিরিও বলা হয়। তারপর দেখো হিমাদ্রির উল্লেখযোগ্য শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, যেটা কিন্তু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে তোমার 8848 মিটার। তারপরে তৃতীয় উচ্চতম যেটা কাঞ্চনজঙ্ঘা, এটা উচ্চতা 8586 মিটার। আর নাঙ্গা পর্বতের উচ্চতা হচ্ছে 8126 মিটার। ধবলগিরি, নন্দাদেবী, মাকালু ইত্যাদি। এরপর সবশেষে যেটা আছে সেটা হচ্ছে টেথিস হিমালয়। টেথিস হিমালয়টা কী বলছে? হিমাদ্রির উত্তরে প্রায় 40 কিলোমিটার চওড়া তিব্বতীয় হিমালয় বা টেথিস হিমালয় অবস্থিত, যা প্রকৃতপক্ষে একটি তুষারাবৃত উঁচু মালভূমি। এখানে জাস্কর পর্বত অবস্থিত, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পিওপালগেল, উচ্চতা হচ্ছে 7420 মিটার। টেথিস হিমালয়ের উত্তরে ক্রমশ ঢালু হয়ে তিব্বত মালভূমিতে গিয়ে মিশেছে। তাহলে এটা গেল তোমার হিমালয়ের প্রস্থ অনুসারে শ্রেণীবিভাগ, যেটা 4টি ভাগে ভাগ করা হয়। এবারে দৈর্ঘ্য অনুসারে দেখো, দৈর্ঘ্য অনুসারে কিন্তু তোমাকে 3টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পশ্চিম হিমালয়, একটা মধ্য হিমালয়, একটা হচ্ছে পূর্ব হিমালয়। এর সর্বপ্রথম আমাদের পশ্চিম হিমালয় সম্পর্কে কি আছে দেখো। বলছে এই হিমালয় পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নেপালের পশ্চিম সীমানায় অবস্থিত কালী নদী পর্যন্ত বিস্তৃত। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড পশ্চিম হিমালয়ের অন্তর্গত। পশ্চিম হিমালয়কে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কাশ্মীর হিমালয়, একটা হচ্ছে পাঞ্জাব ও হিমাচল হিমালয়, আর 3 নম্বর হচ্ছে তোমার কুমায়ুন হিমালয়। তাহলে কাশ্মীর হিমালয় কি বলছে? জম্মু কাশ্মীরের প্রায় 3.5 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এর অবস্থান। শিবালিকের জম্মু ও পুঞ্জ পাহাড়। 2 নম্বর হচ্ছে পীর পাঞ্জাল, জাস্কর পর্বত, লাডাখ, কারাকোরাম পর্বত শ্রেণী কাশ্মীর হিমালয়ে অবস্থিত। নেক্সট হচ্ছে পাঞ্জাব ও হিমাচল হিমালয়। পাঞ্জাব ও হিমাচল প্রদেশের প্রায় 64,000 বর্গ কিলোমিটার জুড়ে এই হিমালয় অবস্থিত। ধওলাধর, নাগটিব্বা, মুসৌরি এখানকার শৈলশিরা। নেক্সট হচ্ছে কুমায়ুন হিমালয় সম্পর্কে কি বলছে? উত্তরাখণ্ড রাজ্যের প্রায় 4600 বর্গ কিলোমিটার স্থান জুড়ে এটি অবস্থিত। এখানকার পর্বত শ্রেণী হলো শিবালিক, হিমাচল, হিমাদ্রি। শিবালিক এবং হিমাচলের মধ্যে দুন উপত্যকা অবস্থিত। দেখো এগুলোর উপরে কিন্তু আবার শর্ট প্রশ্ন আসে, এগুলো আমি পরে আলোচনা করছি। এখানে যেসব হিমবাহ সৃষ্ট হ্রদ দেখা যায় তাদের তাল বলে, যেমন নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনাতাল প্রভৃতি। এখানকার উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গগুলি হলো নন্দাদেবী, চৌখাম্বা, কামেট, ত্রিশূল। এখানকার প্রধান হিমবাহ 2টি হলো গঙ্গোত্রী, যমুনোত্রী। এখানকার কুলু ও কাংড়া উপত্যকা বিখ্যাত। এরপরে দেখো 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মধ্য হিমালয়, অর্থাৎ মধ্যভাগে যেটা অবস্থিত। পশ্চিমে কালী নদী থেকে পূর্বে সিঙ্গলীলা পর্বত শ্রেণীর মধ্যবর্তী অংশের মধ্যে হিমালয়টি অবস্থিত। এটি নেপালের অন্তর্গত, অর্থাৎ এই যে মধ্য হিমালয় যেটা আছে এটা কিন্তু পুরোপুরি নেপালের অন্তর্গত। মাউন্ট এভারেস্ট, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা, গৌরীশঙ্কর প্রভৃতি এর উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ। এরপর দেখো আছে পূর্ব হিমালয়, যেটার মধ্যে আমাদের কিছুটা অংশ পড়ে। কি বলছে? পশ্চিমে সিঙ্গলীলা পর্বত শ্রেণী থেকে পূর্বে নামচাওয়াড়া শৃঙ্গ পর্যন্ত বিস্তৃত হিমালয়ের এই অংশকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিকিম ও দার্জিলিং হিমালয়, এর উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ ফালুট এবং সবরগ্রাম। পূর্ব হিমালয়ের উল্লেখযোগ্য গিরিপথ হচ্ছে তোমার নাথুলা, বুমলা, জেলেপলা ইত্যাদি। প্রধান হিমবাহ হচ্ছে তোমার জেমু, তালুং, পহুনরি। আর 2 নম্বর হচ্ছে তোমার ভুটান হিমালয় কি হচ্ছে? উল্লেখযোগ্য পর্বত শ্রেণী হচ্ছে তোমার মাসাং কিংডু, সর্বোচ্চ শৃঙ্গ চামুলারি। আর পর্বত শৃঙ্গ হচ্ছে তোমার লিংশিলা, কুলাকাংড়ি এবং গিরিপথ আছে তোমার লিংশিলা,
ইউলিলা। আর অরুণাচল হিমালয়ের কী আছে, আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে এটা বিস্তৃত। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমার নামচা বারোয়া এবং বুমলা এখানকার উল্লেখযোগ্য গিরিপথ। তাহলে এটা হলো তোমার হিমালয়ের অংশ। এরপরে যে আরও দুটো আছে তার মধ্যে 2 নাম্বার হচ্ছে তোমার কারাকোরাম পর্বতশ্রেণী। তাহলে এই পর্বতশ্রেণীটি কী বলতো, পূর্বে পামির মালভূমি থেকে পশ্চিমে সিন্ধু নদ পর্যন্ত প্রায় 400 কিলোমিটার বিস্তৃত। কারাকোরামের উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গগুলি হলো গডউইন অস্টিন বা K2, যেটা আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ, হ্যাঁ, এবং হিডন পিক, ব্রড পিক, গ্যাসের ব্রুম আই এবং গ্যাসের ব্রুম 2। উল্লেখযোগ্য হিমবাহগুলি হলো সিয়াচেন, ভারতের দীর্ঘতম হিমবাহ যা 75 কিলোমিটার দীর্ঘ, এবং বাল্টোরো, রিমো ইত্যাদি। এবং সবশেষে আছে দেখো লাদাখ পর্বতশ্রেণী। এই লাদাখ পর্বতশ্রেণী সম্পর্কে কী আছে, সিন্ধু নদ ও সিয়ক নদীর মধ্যবর্তী অংশে লাদাখ পর্বতশ্রেণী অবস্থিত। লাদাখ পর্বতশ্রেণীর উত্তর পূর্বে অবস্থিত লাদাখ মালভূমি হলো ভারতের সর্বোচ্চ মালভূমি। এটি একটি পর্বত বেষ্টিত মালভূমি। খারদুংলা এখানকার প্রধান গিরিপথ, প্যাংগং হলো এখানকার লবণাক্ত হ্রদ। এরপর দেখো উত্তরের পার্বত্য অঞ্চলের একটি শাখা উত্তর পূর্ব দিকে প্রসারিত হয়েছে এবং অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তোমার উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাচল। এটা সম্পর্কে কি বলছে, উত্তর পূর্ব ভারতে ভারত এবং মায়ানমার সীমান্ত বরাবর মেঘালয় বাদে যে পর্বতশ্রেণী আছে তাকে একসঙ্গে পূর্বাচল বলে। এখানকার উল্লেখযোগ্য পর্বতশ্রেণীগুলি হলো মিশমি পাহাড়, পাটকই, বুম, নাগা পাহাড়, কোহিমামা পাহাড়, বরাইল পর্বতশ্রেণী, মণিপুর পাহাড়, মিজো পাহাড়। এখানকার দক্ষিণ পূর্বে অবস্থিত লোকটাক হ্রদ নিঃসর্গ সৌন্দর্যের জন্য বিখ্যাত। নেক্সট যেটা আছে মেঘালয় মালভূমি। তাহলে মেঘালয় মালভূমি সম্পর্কে কি বলছে, তোমার মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তিয়া এবং মিকিরের পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত মেঘালয় মালভূমি প্রকৃতপক্ষে দাক্ষিণাত্য মালভূমিরই এটা একটা বিচ্ছিন্ন অংশ। এর পশ্চিমে অবস্থিত তোমার গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক, যার উচ্চতা 1412 মিটার। শিলং মালভূমির দক্ষিণে রয়েছে চুনাপাথরে গঠিত চেরা মালভূমি। শিলং শৃঙ্গ মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে এটা গেল তোমার ওই পার্বত্য অঞ্চল, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে হিমালয় পার্বত্য অঞ্চল এর এত দূর পর্যন্ত বিস্তৃত। আর এই অংশের যে ভাগটা আছে সেটা তোমার ওই যে দুটো আরও ভাগ যেটা সম্পর্কে তোমাদের বললাম, একটা কারাকোরাম পর্বতশ্রেণী, একটা লাদাখ পর্বতশ্রেণী, এই অংশ কিন্তু অবস্থান করছে। তাহলে এই 1 নাম্বার ভাগটা নিয়ে আমাদের আলোচনা শেষ হলো। এরপরে দেখো এই ভাগের আরও কিছু প্রশ্ন থাকে উত্তরের পার্বত্য অঞ্চলটা নিয়ে। সেটা হচ্ছে 3 নাম্বার, দেখো বলছে হিমালয়ের গুরুত্ব লেখো। তাহলে দেখো হিমালয়ের গুরুত্ব আমাদেরকে, অর্থাৎ এই যে হিমালয় আমাদের উত্তর পূর্ব অংশে অবস্থান করছে ভারতের, এই হিমালয় অবস্থানের জন্য আমাদের কি কি সুবিধা হয়, গুরুত্ব বা সুবিধা দুটো কিন্তু একই জিনিস। তাহলে কি কি সুবিধা হয় দেখো, প্রথম যেটা হচ্ছে তোমার এইগুলো তোমার সুবিধাগুলোকে আমি দেখাই, দাঁড়াও। এই দেখো এখানে সুবিধাগুলো হচ্ছে, প্রথম যেটা হচ্ছে জলবায়ুর উপর প্রভাব। 1 নাম্বার হচ্ছে জলবায়ুর উপর প্রভাব। তাহলে দেখো হিমালয় শীতকালে মধ্য এশিয়ার শীতল বায়ুকে ভারতে ঢুকতে বাধা দেয় এবং দক্ষিণ মৌসুমী বায়ু বাধা পেয়ে বৃষ্টি ঘটায়। তাহলে একদিকে যেমন সাইবেরিয়ান শীত থেকে ভারতকে রক্ষা করছে, অপরদিকে তোমার মৌসুমী বায়ু যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে উত্তর পূর্ব দিক থেকে প্রবেশ করে এবং হিমালয়ের অবস্থান আছে বলেই কিন্তু উত্তর পূর্ব অংশে মৌসুমী বিস্ফোরণ হয়ে থাকে। তারপর দেখো প্রতিরক্ষা কীভাবে আমাদেরকে সাহায্য করছে, বলছে সুউচ্চ এবং দুর্গম পর্বতটি প্রতিরক্ষা ক্ষেত্রে প্রাকৃতিক বাধা হিসাবে অবস্থান করছে। তারপরে কি আছে উর্বর ভূমি। তাহলে দেখো উত্তরে যে উর্বর সমভূমি হিমালয় থেকে নদী দ্বারা বাহিত পলি দ্বারা সৃষ্ট হয়েছে। তারপর দেখো নদীর উৎসস্থল, বলছে অসংখ্য চিরপ্রবাহী নদীর উৎসস্থল হচ্ছে এই হিমালয়। এই নদীর জল বিদ্যুৎ উৎপাদনে, সেচের কাজে, শিল্পে, পানীয় হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে বনজ সম্পদ, বলছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের আবাসস্থল হলো এই হিমালয়। ভেষজ উদ্ভিদের জন্য হিমালয় বিখ্যাত। তারপর আছে জীববৈচিত্র্য, ভারতের অন্যতম জীববৈচিত্র্য বা হটস্পট হলো এই হিমালয়। আর কি আছে বাগিচা কৃষি, যেমন চা, সিনকোনা, বিভিন্ন ফসলের চাষের জন্য হিমালয় বিখ্যাত। আর 8 নম্বর আছে পর্যটন ও তীর্থক্ষেত্র, বলছে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এখানে গড়ে উঠেছে অসংখ্য পর্যটন কেন্দ্র, যেমন শ্রীনগর, মুসৌরি, দার্জিলিং, গ্যাংটক প্রভৃতি রয়েছে অসংখ্য তীর্থক্ষেত্র। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার হিমালয়ের গুরুত্ব। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের পূর্ব এবং পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য। তাহলে দেখো
আমাদের যে দুটো ভাগে ভাগ করা হয়েছে পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয়, তাদের মধ্যে কি পার্থক্য আছে? পশ্চিম হিমালয়ের কি এর বিস্তার এবং উচ্চতাটা কিন্তু বেশি, অপরদিকে পূর্ব হিমালয়ের বিস্তার এবং উচ্চতা কম। তারপরে কি আছে বলছে শিবালিকের অবস্থান কিন্তু স্পষ্ট পশ্চিম হিমালয়ে, কিন্তু এখানে শিবালিকের অস্তিত্ব নেই। নেক্সট বলছে দেখো দক্ষিণ থেকে উত্তরে উচ্চতা ধীরে ধীরে বেড়েছে পশ্চিম হিমালয়ের, দক্ষিণ থেকে উত্তরে। আর পূর্ব হিমালয়ের কি হয়েছে, দক্ষিণ থেকে উত্তরে উচ্চতা হঠাৎ বেড়ে গেছে, ধীরে ধীরে বেড়েছে, এটা হঠাৎ বেড়েছে। নেক্সট হচ্ছে সুউচ্চ গিরিশৃঙ্গ এবং হিমবাহের সংখ্যা কিন্তু পশ্চিম হিমালয়ে বেশি, অপরদিকে গিরিশৃঙ্গ এবং হিমবাহের সংখ্যা কিন্তু পূর্ব হিমালয়ে কম। তাহলে এই হচ্ছে তোমার পশ্চিম হিমালয় এবং পূর্ব হিমালয়ের মধ্যে পার্থক্য। নেক্সট দেখো যেটা বলেছে কতগুলো টিকা আসবে তোমাদের হবে, যেমন তোমার কারেওয়া, ঠিক আছে। তাহলে কারেওয়া কোনটাকে বলছে দেখো, কারেওয়া হচ্ছে তোমার কারেওয়া, তারপর তোমার ওই দুন, এই যে কতগুলো ছোট ছোট প্রশ্নের উত্তর যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ, এগুলো সম্পর্কে কিন্তু তোমাদের এখানে জানতে হবে। তাহলে কারেওয়া কোনটাকে বলছে দেখো, কাশ্মীর উপত্যকায় ধাপযুক্ত ভূমি হলো কারেওয়া। হ্যাঁ, তাহলে পার্বত্য অঞ্চলে কাশ্মীর যে উপত্যকা আছে সেই কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত যে ভূমি বা স্টেপ ভূমি যেটা, সেটাকে স্থানীয় ভাষায় বলছে কারেওয়া, এবং এখানকার মৃত্তিকা ও কারেওয়া নামে পরিচিত, যা জাফরান চাষের জন্য উপযোগী। তাহলে জাফরান কি, জাফরান হচ্ছে একটা মশলা যেটা তোমার ওই বিরিয়ানি টিরিয়ানি এসবতে তোমার সেন্ট আনার জন্য ব্যবহৃত হয়। তারপরে 2 নম্বর যেটা আছে দেখো দুন উপত্যকা। তাহলে দুন, আমি যখন বড় প্রশ্নটা পড়ছিলাম তখনই দুন উপত্যকার কথাটা ছিল। তাহলে দুন কোনটাকে বলছে শিবালিক উত্থানকালে উচ্চ অংশ থেকে আসা নদীগুলি শিবালিকে আটকে পড়ে হ্রদ গঠন করে এবং তা পলি বালি নুড়ি দ্বারা ভরাট হতে থাকে। পরে শিবালিক অংশ কেটে হ্রদের জল সরে গেলে ওই অংশ উপত্যকায় পরিণত হয়। এই উপত্যকাগুলিকেই স্থানীয় ভাষায় দুন বলা হয়। তাহলে দুন হচ্ছে তোমার ওই শিবালিক হিমালয়ের ওখানে একটা নদী উপত্যকার নাম, যেমন দেরাদুন যেটা বৃহত্তম, কোটা, পাটলি, চৌখাম্বা ইত্যাদি। তাহলে এটা গেল তোমার দুন উপত্যকা এবং কারেওয়া। তারপরে কি আছে দেখো তাল, তাল কোন জিনিসটাকে বলছে, তাহলে তাল হচ্ছে দেখো বলছে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলে। তাহলে হিমবাহ সৃষ্ট হ্রদকে কিন্তু তাল বলছে। কুমায়ুন হিমালয়ে এটা কিন্তু একটা আঞ্চলিক নাম, যেমন নৈনিতাল, সাততাল, ভীমতাল ইত্যাদি হচ্ছে তোমার তালের উদাহরণ। নেক্সট যেটা আছে দেখো বলছে ভারতের তাহলে এতদূর পর্যন্ত আমাদের যেটা হলো এটা পার্বত্য অঞ্চলের ওপরে যে 1 নম্বর যে শ্রেণীবিভাগ সেটা শেষ হলো। এবারে আমরা 2 নম্বর ভাগে ঢুকছি, সেটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। তাহলে উত্তরের সমভূমি অঞ্চল থেকে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি বর্ণনা দাও। তাহলে উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি আমাদেরকে বর্ণনা দিতে হবে। দেখো কি বলছে উত্তরের সমভূমি অঞ্চল সম্পর্কে। দেখো উত্তরের সমভূমি অঞ্চলকে আমরা 4টে ভাগে ভাগ করছি। হ্যাঁ, এই 4টি ভাগ কি কি? 1 নম্বর হচ্ছে রাজস্থানের সমভূমি, 2 নম্বর হচ্ছে পাঞ্জাব এবং শতদ্রু সমভূমি, 3 নম্বর হচ্ছে গঙ্গা সমভূমি এবং 4 নম্বর হচ্ছে অসম বা ব্রহ্মপুত্র সমভূমি। এবার রাজস্থান সমভূমি সম্পর্কে কি বলছে দেখো, রাজস্থান সমভূমি, আর আমাদের ম্যাপের মধ্যে তো সমভূমি অঞ্চলটা তো আগেই দেখা হয়েছে। দেখো এই অংশটা পুরোটাই হচ্ছে তোমার সমভূমি অঞ্চল, এই যতটা গ্রিন কালার আছে, অর্থাৎ একবারে রাজস্থান থেকে শুরু করে এখান থেকে এটা পুরো একদম পশ্চিমবঙ্গের অংশ পর্যন্ত, এবং এখানে মেঘালয় যে আছে মেঘালয়ের কিছু এই অংশটুকু পর্যন্ত, এবং অরুণাচল পর্যন্ত, এটা পুরোটাই যেটা সবুজ রঙের দেখা যাচ্ছে এটা পুরোটাই হচ্ছে সমভূমি। তাহলে এই সমভূমি অঞ্চলটাকে আবার 4টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা রাজস্থান সমভূমি, অর্থাৎ যেটা একেবারে পশ্চিম দিকে আমরা জানি এই জায়গাতে আছে রাজস্থান, তাহলে এটাকে বলছে 1 নম্বর রাজস্থান সমভূমি। 2 নম্বর হচ্ছে পাঞ্জাব বা শতদ্রু সমভূমি, অর্থাৎ এই যে এই অংশটা আছে তোমার পাঞ্জাব, তাহলে এই ভাগটিকে বলছে তোমার পাঞ্জাব বা শতদ্রু সমভূমি। তারপর হচ্ছে গঙ্গা সমভূমি, যেটা সব থেকে বেশি, যে অঞ্চলটার উপর দিয়ে গঙ্গা বয়ে গেছে, একদম দেখো এইরকম জায়গা থেকে একেবারে এসে তোমার পশ্চিমবঙ্গের ভিতরে এবং বাংলাদেশে চলে গেছে, তো এই অংশটা পুরোটাই হচ্ছে তোমার গাঙ্গেয় সমভূমি। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার অসম বা ব্রহ্মপুত্র সমভূমি, অর্থাৎ আমাদের যে ব্রহ্মপুত্র নদ যেটা তোমার এই অংশ দিয়ে অরুণাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এবং এই যে সমভূমি অংশটা সৃষ্টি করেছে এটা কিন্তু ব্রহ্মপুত্র সমভূমিতেই সৃষ্টি করেছে। এবার এইগুলো সম্পর্কে এক এক করে আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে প্রথম বিভাগ যেটা আছে সেটা হচ্ছে রাজস্থান সমভূমি। দেখো কি বলছে, আরাবল্লী পর্বতের পশ্চিমে রাজস্থানের মধ্য এবং পশ্চিমাংশের রুক্ষ ও শুষ্ক বালুকাপূর্ণ মরুময় সমতল এলাকাটি রাজস্থান সমভূমি নামে পরিচিত। এর পশ্চিম ভাগের বিস্তীর্ণ এলাকার নাম
মরুস্থলী, ঠিক আছে, মরুস্থলীর ওপরে কিন্তু টিকা আসে। তারপর দেখো এটি থর মরুভূমির অংশরূপে পাকিস্তানের মধ্যে বিস্তৃত। 2 নাম্বার কি বলছে, মরুস্থলীর প্রস্তরময় অঞ্চলের নাম হচ্ছে হামাদা। তাহলে প্রস্তরময় মরুভূমিকে বলছে হামাদা। সমান্তরাল বালিয়াড়িগুলির মধ্যবর্তী অবনমিত অংশে বায়ুপ্রবাহের অপসারণজনিত কারণে সৃষ্ট গহ্বরে লবণাক্ত হ্রদে জলের হ্রদ দেখা যায়। 3 নাম্বার কি বলছে, মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে বলা হয় ধ্রিয়ান। 4 নাম্বার হচ্ছে সমভূমির পূর্বভাগের অপেক্ষাকৃত কম বালুময় তৃণভূমি বাগান নামে পরিচিত। এখান দিয়ে লুনি নদী প্রবাহিত হয়েছে। এই লুনি হচ্ছে ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী। তারপর নেক্সট আছে তোমার 5 নাম্বার, বাগাড়ের পূর্বাংশে আরাবল্লী থেকে আগত ছোট ছোট নদী তাদের দুপাশে পলি সঞ্চয় করে যে প্লাবনভূমি সৃষ্টি করেছে সেগুলিকে বলা হয় রোহি। নেক্সট হচ্ছে জয়সলমেরের কাছে সমভূমিতে কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায়। তারপর আছে 7 নাম্বার, থর মরুভূমির নিচু অংশে এবং জয়সলমের শহরে কয়েকটি লবণাক্ত জলের হ্রদ দেখা যায়। এখানকার সম্বর হ্রদ হলো সমগ্র রাজস্থান সমভূমির বৃহত্তম হ্রদ। তারপরে 8 নাম্বার হচ্ছে যেসব স্থানে ভৌম জলস্তর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে সেখানে কিছু পরিমাণ খেজুর, পাম জাতীয় গাছ এবং তৃণ জন্মায়। এই স্থানকে মরুদ্যান বলে। তাহলে এটা গেল তোমার রাজস্থানের সমভূমির অন্তর্গত। একটা জিনিস মনে রাখবে যে মরুভূমি অঞ্চলে অর্থাৎ বায়ুর কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো, এই যে ধ্রিয়ান, বাগার, তারপর সম্বর, এই যে তোমার ভূমিরূপগুলো আছে, রোহি, এগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এগুলোর উপর কিন্তু ছোট ছোট প্রশ্ন আসে। তারপরে আমাদের যেটা আছে পাঞ্জাব বা শতদ্রু সমভূমি, অর্থাৎ যে রাজস্থান সমভূমি আছে বা রাজস্থানের ঠিক উপরের অংশ আছে তোমার পাঞ্জাব বা শতদ্রু সমভূমি। 1 নম্বর বলছে রাজস্থান সমভূমির উত্তর পূর্বে এবং যমুনা নদীর পশ্চিমে যে বিস্তৃত সমতল এলাকা আছে তা পাঞ্জাব সমভূমি। এই সমভূমি পাঞ্জাব, হরিয়ানা, দিল্লির অন্তর্গত। 2 নম্বর কি আছে, সিন্ধুর উপনদী শতদ্রু, বিপাশা, ইরাবতী ও চন্দ্রভাগার পলি সঞ্চয় করে এই উর্বর সমভূমিটি তৈরি করেছে। 3 নম্বর হচ্ছে সমগ্র সমভূমিটির গড় উচ্চতা 200 থেকে 240 মিটার। 4 নম্বর আছে এই সমভূমির দক্ষিণে উত্তর পূর্বাংশ ছড়িয়ে ছিটিয়ে কিছু পাহাড়ি ভূমি দেখা যায়। এরপর দেখো গঙ্গা সমভূমি, যার উপরে আমরা বসবাস করছি অর্থাৎ পশ্চিমবঙ্গ। তাহলে গঙ্গা সমভূমি কি বলছে, গঙ্গা সমভূমি উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তৃত। পশ্চিমে যমুনা নদী থেকে শুরু করে পূর্বে গঙ্গা বদ্বীপ পর্যন্ত বিস্তৃত এই সমভূমিটি গঙ্গা ও তার বিভিন্ন উপনদী, শাখা নদীর পলিসঞ্চয়ের দ্বারা সৃষ্টি হয়েছে। 2 নম্বর বলছে এই সমভূমির নদী তীরবর্তী কোনো কোনো এলাকায় প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ প্রভৃতি দেখা যায়। 3 নম্বর, সমগ্র এলাকাটি পশ্চিম থেকে পূর্বে বা দক্ষিণ পূর্বে ঢালু। 4 হচ্ছে এখানকার নতুন পলিগঠিত এলাকাসমূহকে বলা হয় খাদার। পুরনো পলিগঠিত এলাকাগুলিকে বলা হয় ভাঙর। সমভূমির উত্তর প্রান্তে হিমালয়ের পাদদেশে অবস্থিত নুড়ি ও বালিপূর্ণ সছিদ্র সংকীর্ণ অংশকে বলা হয় ভাবর। 6 নম্বর হচ্ছে ভাবরের দক্ষিণে জলাভূমিপূর্ণ, বন্যাপ্রবণ এবং জঙ্গলে ঢাকা যে সমতল ক্ষেত্রটি আছে তার নাম হচ্ছে তোমার তরাই ভূমি। 7 নম্বর বলছে গঙ্গা সমভূমির দক্ষিণ পূর্ব প্রান্তে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় গঙ্গা বদ্বীপ গড়ে উঠেছে। 8 নম্বর হচ্ছে গঙ্গা সমভূমিকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমি, 2 নম্বর হচ্ছে মধ্য গঙ্গা সমভূমি এবং 3 নম্বর হচ্ছে তোমার নিম্ন গঙ্গা সমভূমি। হয়েছে। এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে অসম বা ব্রহ্মপুত্র সমভূমি, যেটা ভারতের একেবারে পূর্ব অংশে। 1 নম্বর বলছে অসম রাজ্যে ব্রহ্মপুত্র নদের দুপাশে যে সংকীর্ণ সমতল ক্ষেত্রটি আছে তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। 2 নম্বর সমভূমিটি প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ এবং 80 থেকে 100 কিলোমিটার প্রশস্ত। 3 নম্বর সমভূমিটি পূর্ব থেকে পশ্চিমে ঢালু এবং এর ওপর দিয়ে ব্রহ্মপুত্র নদ বিনুনির মতো এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে। 4 নম্বর হচ্ছে এখানে ব্রহ্মপুত্রের পথে অসংখ্য বালুচর বা দ্বীপ গঠিত হয়েছে। এগুলির মধ্যে মাজুলি দ্বীপটি ভারতের বৃহত্তম নদীদ্বীপ। তাহলে এই মাজুলি হচ্ছে তোমার ব্রহ্মপুত্র নদের যে দ্বীপটি, এটা কিন্তু হচ্ছে ভারতের সব থেকে বড় তোমার বদ্বীপ। তাহলে এটা গেল তোমার বড় প্রশ্ন সমভূমির ওপরে। এরপরে দেখো যেটা আছে ধান ও ধ্রিয়ান বলতে কি বোঝো, যেটা এখান থেকেই তোমার এসেছে প্রশ্নটা, ধান বা ধ্রিয়ান। তাহলে চলমান বালিয়াড়িকে বলছে ধ্রিয়ান। ধান এবং ধ্রিয়ান আমি দেখাই দুটো
তোমার কীভাবে লিখতে হবে, ধান হচ্ছে তোমার ভারতের যে রাজস্থান মরুভূমিতে, অর্থাৎ এই পশ্চিমের যে সমভূমিটা আছে, সেই ভারতের রাজস্থান মরুভূমিতে দুটি সমান্তরাল বালিয়াড়ির মধ্যের স্থানে অনেক সময় হ্রদ দেখা যায়, ঠিক আছে, যেগুলির বছরের বেশিরভাগ সময় শুকনো থাকে। এই সমস্ত শুকনো হ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলছে তোমার ধান। তাহলে তোমার রাজস্থান মরুভূমি অঞ্চলে যে তোমার হ্রদ দেখা যায়, শুকনো হ্রদ, সেই হ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলছে তোমার ধান। আর ধ্রিয়ানটা কি, চলমান বালিয়াড়ি। এই দেখো, মরুভূমিতে যে সমস্ত বালিয়াড়ি বায়ু প্রবাহের গতি পরিবর্তিত হওয়ার কারণে এক জায়গায় খেতে খেতে অন্য জায়গায় সরে যায়, সেগুলিকে চলনশীল বা অস্থায়ী বালিয়াড়ি বা ধ্রিয়ান বলে। রাজস্থানের থরমভূমিতে এই ধ্রিয়ান কিন্তু দেখা যায়। তাহলে ধান এবং ধ্রিয়ান কি, এটা হলো। এরপর দেখো কিছু ছোট ছোট প্রশ্ন, যেমন খাদার, ভাঙ্গর, ভাবর বলতে কি বোঝো। তাহলে খাদার, ভাঙ্গর, ভাবর, এই দেখো খাদার, ভাঙ্গর, ভাবর এই তো পড়লাম, যখন তোমার পড়া হয়েছিল তখন তোমার খাদার, ভাঙ্গর, ভাবর সম্পর্কে হয়েছিল। এবার এখানে দেখো কি, খাদার এবং ভাঙ্গর কাকে বলছে। বলছে উত্তর ভারতে গঙ্গা এবং তার বিভিন্ন উপনদী বাহিত পলি নদী উপত্যকার দুই ধারে ধীরে ধীরে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয়েছে, তার মধ্যে যেসব এলাকা নতুন পলি গঠিত সেগুলিকে বলা হয় খাদার। তাহলে খাদার হচ্ছে নতুন পলি গঠিত যে সমভূমি সেটা। তারপরে ভাঙ্গর কোনটাকে বলছে, নদী উপত্যকা থেকে দূরবর্তী যে সমস্ত অঞ্চল প্রাচীন পলি দ্বারা গঠিত তাদের বলা হয় ভাঙ্গর। আর ভাবরটা কি, ভাবর হচ্ছে গঙ্গা সমভূমি অঞ্চলের উত্তর প্রান্তের নাম হচ্ছে ভাবর। এলাকাটি হিমালয়ের পাদদেশে অবস্থিত। তাহলে এটা গেল তোমার খাদার, ভাঙ্গর এবং ভাবর। নেক্সট কি আছে বলতে কি বোঝো, তাহলে এটা হয়ে গেল। এরপর দেখো এদের মধ্যে পার্থক্য বলছে, খাদার এবং প্রথমে বলছে ভাঙ্গর এবং ভাবরের মধ্যে পার্থক্য। তাহলে পার্থক্যটা এগুলোর মধ্যে পার্থক্য আমাদের করতে হবে। ভাঙ্গর এবং ভাবর, একটা নবীন একটা প্রাচীন। এই দেখো প্রথমে আমাদেরকে আছে ভাঙ্গর এবং খাদারের মধ্যে পার্থক্য। তাহলে ভাঙ্গর এবং খাদারের মধ্যে কি পার্থক্য, ভাঙ্গর হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমিতে প্রাচীন পলি দ্বারা গঠিত হয়েছে, এটা তাদের প্রাচীন পলি দ্বারা গঠিত। আর এটা হচ্ছে তোমার নবীন পলি দ্বারা গঠিত। 2 নম্বর কি হচ্ছে, এই ধরনের ভূমি নদী থেকে কিছুটা দূরে অবস্থিত, ভাঙ্গরটা যেহেতু প্রাচীন, আর এটা কি, এই ধরনের ভূমি নদীর কাছাকাছি অবস্থিত যেহেতু নবীন। নেক্সট হচ্ছে প্রাচীন পলি গঠিত বলে এই মাটির উর্বরতা কম, আর এই মাটির উর্বরতা বেশি। তারপরে দেখো ভাঙ্গর অঞ্চল উঁচু বলে এখানে প্রতি বছর প্লাবন হয় না, এখানে কিন্তু প্লাবন হয় না, আর এখানে কিন্তু প্রতি বছরই প্লাবিত হয়। তারপরে দেখো প্রাচীন পলি গঠিত ভাঙ্গরের মাটি ক্ষয়প্রাপ্ত হয়, আর এখানে কিন্তু নতুন মাটি সঞ্চিত হয়। তাহলে এটা হচ্ছে ভাঙ্গর এবং খাদারের মধ্যে পার্থক্য। এরপরে যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে ভাবর এবং তরাইয়ের মধ্যে পার্থক্য। ভাবর এবং তরাই এর মধ্যে পার্থক্য, দেখো ভাবর এবং তরাইয়ের মধ্যে পার্থক্য। তাহলে ভাবর এবং তরাইয়ের মধ্যে পার্থক্য কী আছে বলছে, শিবালিক পর্বতের পাদদেশে ভূমি ভাবর নামে পরিচিত, আর ভাবরের দক্ষিণ অংশটা তোমার তরাই নামে পরিচিত, অর্থাৎ তরাই অঞ্চল যেটাকে বলছে। তারপর দেখো ছোট বড় পাথর, নুড়ি এবং বালি দিয়ে এই অংশটি তৈরি ভাবরটা, আর তরাইটা কি, প্রধানত বালি, কাদা, পলি দিয়ে তৈরি তরাই ভূমি হয়েছে। এরপর দেখো হিমালয়ের নদীগুলি ভাবর অংশে এসে নুড়ি, পাথর, কাঁকড় স্তূপে হারিয়ে যায়, আর ভাবর অঞ্চলে হারিয়ে যাওয়া নদীগুলি তরাই অঞ্চলে এসে ফল্গু ধারার মতো আত্মপ্রকাশ করে। নেক্সট বলছে যে ভূমিতে নুড়ি পাথর বেশি থাকে বলে এটি অনুর্বর অঞ্চল, চাষবাস কিন্তু খুব ভালো হয় না। কিন্তু তরাই অঞ্চলে কি উর্বরতা বেশি, অনেক চা বাগিচাও এখানে কিন্তু আছে। এরপর দেখো বলছে ভাবরের গড় উচ্চতা 8 থেকে 16 কিলোমিটার, আর তরাইয়ের গড় উচ্চতা হচ্ছে তোমার 20 থেকে 30 কিলোমিটার। তাই এটা হচ্ছে তোমার ভাবর এবং তরাইয়ের মধ্যে পার্থক্য। নেক্সট আমাদেরকে যেটা করতে হবে যে টিকা লেখো, তরাই প্রথমে যেটা দিয়েছে তরাই, অর্থাৎ তরাইয়ের মধ্যে পার্থক্যটা তো আমরা করলাম। এবার তরাই সম্পর্কে যদি তোমাদেরকে 2-1 কথা লিখতে বলে বা টিকা লিখতে বলে তখন কি হবে, তাহলে দেখো তরাই কি, এটা একটি ফরাসি শব্দ যার অর্থ হচ্ছে ভিজে স্যাঁতস্যাঁতে ভূমি। হ্যাঁ, এর পরিচিতি কি, গঙ্গা এবং ব্রহ্মপুত্র সমভূমির উত্তর প্রান্তে হিমালয়ের পাদদেশে অনেক নুড়ি ও পাথরের স্তূপ এবং জলাভূমি দেখতে পাওয়া যায়। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বলে গভীর বনভূমিও সৃষ্টি হয়েছে। এই জন্য বেশিরভাগ সময় ভূমিভাগ ভিজে এবং স্যাঁতস্যাঁতে থাকে, তাই ওই অঞ্চলটিকে তরাই নামে অভিহিত করা হয়। তাহলে এটা গেল তরাইয়ের টিকা। নেক্সট যেটা আছে সেটা দেখো বলছে বেট। তাহলে বেট কোনটাকে বলছে, বেট হচ্ছে তোমার সিন্ধু নদীর 5টি উপনদী। দেখো বেট,
বেট সিন্ধুর 5টি উপনদী যেমন শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা অধ্যুষিত পাঞ্জাব সমভূমির যেসব এলাকা নতুন পলি গঠিত, বিশেষত নদী তীরবর্তী স্থানসমূহকে বা নিচু প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় বেট বলা হয়। তাহলে এটা গেল তোমার বেটের ডেফিনেশন। নেক্সট হচ্ছে কি বলছে দোয়াব। তাহলে দোয়াব কোন জিনিসটাকে বলছে তোমার দোয়াবের দেখো দেখায়। দোয়াব হচ্ছে তোমার দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হচ্ছে দোয়াব। দেখো দোয়াব দুই আর আব মানে জল, অর্থাৎ পরিচিতি কি বলছে বলছে উত্তর ভারতে বিশেষত পাঞ্জাব, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে দুটি নদীর মধ্যবর্তী সমভূমিকে দোয়াব বলে। আর একসঙ্গে পরপর অনেকগুলি দোয়াব থাকলে তাকে দোয়াব অঞ্চল বলা হয়। উদাহরণ কি সিন্ধু ও বিতস্তা নদীর মধ্যবর্তী সিন্ধ সাগর দোয়াব, ইরাবতী এবং বিপাশা নদীর মধ্যবর্তী বাড়ি দোয়াব প্রভৃতি। এটা হচ্ছে দোয়াব অঞ্চলের তোমার বৈশিষ্ট্য এবং সংজ্ঞা। তাহলে দোয়াব মানে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলছে। নেক্সট হচ্ছে দেখো পঞ্চনদের দেশ। ঠিক আছে, তাহলে পঞ্চনদের দেশ কাকে বলছে? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। এই পাঞ্জাবের যে সমভূমি আছে পঞ্চনদের দেশ, দেখো এখানে বলছে পঞ্চনদের দেশ বলছে পশ্চিমে পাঞ্জাব এবং হরিয়ানা, দেখতে পাচ্ছ বলছে পশ্চিমে পাঞ্জাব এবং হরিয়ানায় এটি অবস্থিত বলে এর নাম পাঞ্জাব হরিয়ানা সমভূমি। হ্যাঁ, সিন্ধুর প্রধান 5টি উপনদীর সঞ্চয় কার্যের ফলে এই অঞ্চল গঠিত, এই কারণে পাঞ্জাব হলো পঞ্চনদের দেশ। তাহলে পাঞ্জাবকে কিন্তু পঞ্চনদের দেশ বলা হয়, যেহেতু সিন্ধুর 5টি উপনদী মিলে এটিকে তোমার সৃষ্টি করেছে। নেক্সট হচ্ছে কি দেখো বলছে ভুর কোন জিনিসটাকে বলছে? তাহলে ভুর হচ্ছে তোমার একটা তোমার আঞ্চলিক বিষয়। ভুর আমি দেখাই তোমাদের। ভুর হচ্ছে এই দেখো ভুর হলো উচ্চগাঙ্গেয় সমভূমির নিম্ন অঞ্চলে বিশেষত উত্তরপ্রদেশ রাজ্যের পশ্চিমাংশের দোয়াব অঞ্চলে বালি মিশ্রিত অতি সূক্ষ্ম মৃত্তিকা গঠিত তরঙ্গায়িত উচ্চভূমি দেখা যায়, যা ভুর নামে পরিচিত। তাহলে উত্তরপ্রদেশে কিন্তু এই ভুরটা দেখা যায় উচ্চগাঙ্গেয় সমভূমির নিম্ন অঞ্চলে, বুঝতে পেরেছো? তাহলে এই সমভূমিটাকে ভুর বলা হয়। নেক্সট যেটা আছে বাগার। ঠিক আছে, তাহলে বাগার কোনটাকে বলছে? দেখো বাগার হচ্ছে রাজস্থানের মরুভূমির পূর্বভাগে, রাজস্থানের মরুভূমির পূর্বভাগে আরাবল্লী পর্বত থেকে নির্গত লুনি নদী অববাহিকায় যে তৃণভূমির সৃষ্টি হয়েছে তাকেই বাগার বলে। অর্থাৎ রাজস্থান মরুভূমি অঞ্চলে যে তৃণভূমি দেখা যায় সেটাই কিন্তু বাগার বলছে। বৈশিষ্ট্য কি? এই অঞ্চলে তৃণভূমি দেখা যায়, স্বল্প বৃষ্টিপাত হওয়ায় জলসেচের মাধ্যমে শুষ্ক ফসল চাষ করা হয়। তাহলে এটাই হলো তোমার বাগারের বৈশিষ্ট্য। তারপর আছে তোমার রোহি। তাহলে রোহি কোনটাকে বলছে? এটা দেখো রাজস্থান মরুভূমি অঞ্চলে মরু অঞ্চলের পূর্বভাগের নাম হচ্ছে রোহি। সৃষ্টির কারণ কি বলছে আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন কয়েকটি ছোট ছোট নদী পশ্চিমে প্রবাহিত হয়েছে এবং শেষে মরু অঞ্চলে গিয়ে শুকিয়ে গেছে, ফলে বৃষ্টি হলে নদীগুলিতে প্লাবন দেখা যায়। ওই প্লাবনে নদীগুলির দুপাশে পলি সঞ্চিত হয়ে রোহি সমভূমি সৃষ্টি হয়েছে। তাহলে এটা গেল তোমার রোহির ডেফিনেশন। নেক্সট হচ্ছে কি হামাদা কোনটাকে বলা হয়? তাহলে হামাদা কোনটাকে বলছে রাজস্থানের মরুস্থলীর পূর্বভাগে বালি এবং শিলাখণ্ড দ্বারা গঠিত পাথুরে ভূমিভাগকে হামাদা বলে। এটি সম্পূর্ণ কৃষি অনুন্নত ভূমিভাগ, অর্থাৎ এখানে কিন্তু কোনো কৃষিকাজ হয় না। নেক্সট হচ্ছে তোমার মরুস্থলী। তাহলে মরুস্থলী কোনটাকে বলছে? মরু কথার অর্থ হচ্ছে মৃত, আর নিষ্প্রাণ, এবং স্থলী শব্দের অর্থ দেশ বা ভূমি, অর্থাৎ মরুস্থলীর অর্থ মৃতের দেশ বা জল এবং উদ্ভিদহীন নিষ্প্রাণ স্থান। রাজস্থানের মরুস্থলী প্রায় জনশূন্য এবং বৃক্ষহীন একটি নিষ্প্রাণ ভূমি বা মরুভূমি। এই জন্যই অঞ্চলটি মরুস্থলী নামে পরিচিত। মরুস্থলীর আরেক নাম হচ্ছে থর মরুভূমি। মরুস্থলীর অপর নাম হলো থর মরুভূমি। তারপরে দেখো আছে ধান এবং ধ্রিয়ান। চলমান যে বালিয়াড়িকে ধ্রিয়ান বলে, এটা তো আমরা আগেই জানলাম। এবার ধান কোন জিনিসটাকে বলছে? দেখো ধান হচ্ছে তোমার
রাজস্থানের লবণাক্ত জলের হ্রদটি কিন্তু হচ্ছে ধান। লবণাক্ত জলের যে হ্রদ রাজস্থানে দেখতে পাওয়া যায় সেটিকে বলছে ধান। সম্বর হচ্ছে বৃহত্তম একটা ধানদের উদাহরণ। তারপর দিদোয়ানা, দেগানা প্রভৃতি হচ্ছে ধানদের কয়েকটি উদাহরণ। তাহলে এটা গেল তোমার ধান। এরপর আছে কি ধ্রিয়ান। তাহলে ধ্রিয়ান কি? চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়। এই যে ধ্রিয়ান বলছে থর মরুভূমির চলমান বালিয়াড়ি ধ্রিয়ান নামে পরিচিত। ধান এবং ধ্রিয়ান। তাহলে এটা গেল তোমার উত্তরের সমভূমি অঞ্চলের প্রশ্ন। এরপর দেখো আছে কি সমভূমির গুরুত্ব কি। ঠিক যেমন আমরা পার্বত্য অঞ্চলের গুরুত্ব পড়লাম, এই ভূমিরও কিন্তু কিছু গুরুত্ব আছে। তাহলে এই গুরুত্বগুলো কি কি দেখো। সমভূমির প্রথম যে গুরুত্ব সেটা হচ্ছে তোমার কৃষি। যেহেতু সমভূমি অঞ্চলে কৃষিকাজটা সব থেকে ভালো হয়। তাহলে সমতল ভূমি, উর্বর ভূমি, অসংখ্য চিরপ্রবাহী নদী, ভৌমজলের উপর ভিত্তি করে কৃষি এখানে উন্নত। এই অঞ্চল ভারতের শস্য ভাণ্ডার। তারপরে কি 2 নম্বর হচ্ছে শিল্প। তাহলে শিল্প কি? উন্নত পরিবহন ব্যবস্থার কারণে এখানে বিভিন্ন কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটেছে। তারপরে আছে কি জনসংখ্যা। 3 নম্বর জনসংখ্যাটা কি? বলছে কৃষি এবং শিল্পে উন্নত হওয়ায় ভারতের অর্ধেকের বেশি মানুষ উত্তরের সমভূমিতেই বাস করে। জনঘনত্ব এখানে সবচেয়ে বেশি। প্রাচীন সভ্যতার বিকাশ হরপ্পা, মহেঞ্জোদারো এখানেই কিন্তু ঘটেছিল জনসংখ্যার নিরিখে। তারপর দেখো কি আছে সমভূমির গুরুত্ব হলো। তাহলে এতদূর পর্যন্ত কিন্তু আমাদের যে সমভূমি অঞ্চল অর্থাৎ 2 নম্বর যে ভাগ সেটা কিন্তু তোমার শেষ হলো। এরপরে যেটা আসছে তোমার উপদ্বীপীয় মালভূমি। ঠিক আছে, উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের উপরে কি কি প্রশ্ন আসছে দেখো। প্রথমে হচ্ছে তোমার ভূপ্রকৃতির বিবরণ। তাহলে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ আমাদেরকে দিতে হবে। মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতিতে দেখো কি বলছে অবস্থান এবং বিস্তার এটি ভারতের সবচেয়ে বড় ভূপ্রাকৃতিক অংশ। আমি দেখো বর্ণনা করার সময় তোমাদেরকে দেখালাম যে এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটা কিন্তু ভারতের বেশিরভাগ অংশটাই কিন্তু এখানে এই ভাগের মধ্যে পড়ে যাচ্ছে। যেমন দেখাই, আমি আরও একবার ছবিটা দেখাই তোমাদের। এই দেখো, এই যে তোমার অরেঞ্জ কালারের যে ভাগটা দেখতে পাচ্ছ, এই যে 5টি ভাগের মধ্যে এই যে 3 নাম্বার যে ভাগটা, এটা কিন্তু সব থেকে বেশি, একদম প্রায় 50% প্রায় দখল করে আছে। তার থেকেও বেশি হবে, তাও কম না। তাহলে দেখো এটা কিন্তু সব থেকে বেশি। বলছে এটি ভারতের সবচেয়ে বড় ভূপ্রাকৃতিক অংশ, যার বিস্তার উত্তরে গঙ্গা সমভূমি থেকে দক্ষিণে কন্যাকুমারী এবং পশ্চিমে আরাবল্লী থেকে পশ্চিমঘাট পর্বত থেকে পূর্বে রাজমহল পাহাড় পূর্বঘাট পর্যন্ত 3 দিকে সমুদ্র বেষ্টিত এটি উপদ্বীপীয় ভূমি। এই এবার কটা ভাগে ভাগ করা হয়? এটা 3টে ভাগে ভাগ করেছে। একটা মধ্য ভারতের উচ্চভূমি, একটা পূর্ব ভারতের উচ্চভূমি, আর একটা দাক্ষিণাত্য মালভূমি। এই 3টে ভাগে কিন্তু এটিকে ভাগ করছে। এবার মধ্য ভারতের উচ্চভূমি কি আছে? প্রথমে আছে তোমার আরাবল্লী পর্বত। দেখো পার্বত্য অঞ্চল যেটা গেছে, কিন্তু এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চলেও কিন্তু কিছু কিছু পর্বত রয়েছে। আরাবল্লী পর্বত কি হচ্ছে? বলছে উত্তর পশ্চিমে 400 কিলোমিটার দীর্ঘ আরাবল্লী ক্ষয়জাত পর্বত। প্রাচীন ভঙ্গিল পর্বত, গড় উচ্চতা 400 থেকে 600 মিটার এবং গুরু শিখর 1772 মিটার সর্বোচ্চ শৃঙ্গ। মাউন্ট আবু 2টি উল্লেখযোগ্য শৃঙ্গ। আর কি আছে? বিন্ধ্য পর্বত। তাহলে আরাবল্লী পর্বত, তারপরে আছে কিন্তু তোমার বিন্ধ্য পর্বত, যেটা ভারতের প্রায় মধ্য বরাবর। বলছে 1000 কিলোমিটার দীর্ঘ বিন্ধ্য পাললিক শিলা গঠিত স্তূপ পর্বত। তাহলে এটা কিন্তু পাললিক শিলা গঠিত একটা স্তূপ পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মানপুর। আর মালভূমি এবং উপত্যকা কি কি আছে? বলছে মারওয়ার উচ্চভূমি, আরাবল্লীর পূর্ব দিকে এই মালভূমির রাজস্থান উচ্চভূমি নামে পরিচিত। আর মধ্য ভারতের উচ্চভূমি বলছে চম্বল নদী উপত্যকা অবস্থিত এই অঞ্চলটির নাম হচ্ছে মধ্য ভারত পাথার। এটি একটি র্যাভাইন বা অপভূমি, যেটাকে ব্যাডল্যান্ড বলছে। এরপর কি বুন্দেলখণ্ড, বলছে যমুনা নদীর দক্ষিণ তীরে এটি অবস্থিত। মালব্য মালভূমি, আরাবল্লী ও বিন্ধ্য পর্বতের মাঝে এটি একটি লাভা মালভূমি। আর তারপর আছে দেখো নর্মদা উপত্যকা, বিন্ধ্য এবং সাতপুরার মাঝে রয়েছে নর্মদা উপত্যকা, একটা গ্রস্ত উপত্যকা। এরপর দেখো আছে পূর্ব ভারতের উচ্চভূমি কি আছে? প্রথমে পর্বত এবং পাহাড় ক্ষয়কার্যে এখানে উচ্চভূমি এবং অনুচ্চ পর্বত এবং পাহাড় আকারে অবস্থান করছে। কাইমুর, মহাদেব, গড়জাট, মৈকাল, রাজমহল প্রভৃতি এখানকার অনুচ্চ পর্বত এবং পাহাড়। মালভূমি কি আছে? বাগেলখণ্ড, এটি চুনাপাথর এবং বেলে পাথরে গঠিত। ছোটনাগপুর মালভূমি, এটা প্রাচীন যুগের গ্রানাইট নিঃশিলা গঠিত। এই অঞ্চলে অসংখ্য ছোট বড় মালভূমির সমন্বয়, যেমন হাজারিবাগ, রাঁচি, ডোমকামরা ইত্যাদি। এটি ব্যবচ্ছিন্ন মালভূমি। পশ্চিমের উঁচু অংশ পাট অঞ্চল
নামে পরিচিত। পরেশনাথ এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। এটি ভারতের খনিজ ভাণ্ডার, অর্থাৎ সবথেকে বেশি খনিজ সম্পদ কিন্তু এখান থেকে পাওয়া যায়। তারপর দেখা যায় ছত্তিশগড়, বলছে সরার আকৃতি বিশিষ্ট এই উচ্চ বিশিষ্ট মহানদী অববাহিকা নামে পরিচিত। তারপর হচ্ছে দণ্ডকারণ্য, বলছে এটি ছত্তিশগড়ের দক্ষিণের মালভূমি। এখানে রয়েছে ইন্দ্রাবতী নদীর উপর বিখ্যাত চিত্রকূট জলপ্রপাত। আর তারপর আছে কি দেখো দাক্ষিণাত্যের মালভূমি। বলছে পর্বত কি আছে এখানে, প্রথমে সাতপুরা, হচ্ছে নর্মদা এবং তাপ্তির মাঝে 900 কিলোমিটার দীর্ঘ এই পর্বত একটি হোস্ট ও স্তূপ পর্বত। হ্যাঁ, তারপর আছে ধূপগড় এর সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমঘাট পর্বত, বলছে আরব সাগরের ধার ঘেঁষে উত্তর থেকে দক্ষিণে প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ পশ্চিমঘাট একটি তির্যক স্তূপ পর্বত। হ্যাঁ, অপর নাম হচ্ছে সাহিদ্রি। প্রায় নিরবিচ্ছিন্ন এই পর্বতের মাঝে রয়েছে 3টি ফাঁক বা গ্যাপ। এক হচ্ছে পুনের নিকট ভোরঘাট, নাসিকের নিকট থলঘাট, দক্ষিণের নীলগিরি থেকে বিচ্ছিন্ন পলঘাট। আর কলসুবাই, মহাবালেশ্বর, হরিশ্চন্দ্রগড় ইত্যাদি এখানকার শৃঙ্গ। আর কি ভাভুলমালা পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। পূর্বঘাট বলছে কি, বলছে পূর্ব উপকূল বরাবর পূর্বঘাট বা মালয়দ্রি কতগুলি নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন পর্বতের সমষ্টি। এটি ক্ষয়জাত পর্বতের গড় উচ্চতা হচ্ছে 400 থেকে 600 মিটার। জিন্দাগাড়া 1690 মিটার পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। আরমাকোন্দা 1680 উল্লেখযোগ্য শৃঙ্গ। তারপর দেখা হচ্ছে নীলগিরি, এটি পশ্চিমঘাটের দক্ষিণে পলঘাট ফাঁকা দ্বারা বিচ্ছিন্ন পর্বত। দোদাবেতা এর সর্বোচ্চ শৃঙ্গ। গড়ে প্রতি 12 বছর ব্যবধানে এখানে হালকা নীল রঙের নীলাকুরিঞ্জি ফুল ফোটে বলে এই পর্বতের নাম হচ্ছে নীলগিরি। এটি গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে, এর অন্তর্গত। তারপরে নীলগিরি পর্বতের দক্ষিণে রয়েছে আরও 3টি ছোট ছোট পর্বত, যেমন আনাইমালাই, কার্ডামামা এবং পালনি। আনাইমালাই পর্বতের আনাইমুদি সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কার্ডামামা ভারতের দক্ষিণতম পর্বত। মালভূমি কী কী আছে, বলছে মহারাষ্ট্র মালভূমি, লাভা শিলা গঠিত এই মালভূমিতে সিঁড়ি বা ধাপ দেখা যায়। এর অপর নাম হচ্ছে ডেকান ট্র্যাপ। এরপরে কিন্তু একটা ছোট প্রশ্ন আসে, ডেকান ট্র্যাপ। পাহাড়গুলির মাথা এখানে চ্যাপ্টা। কর্ণাটকের মালভূমি, বলছে এর অপর নাম হচ্ছে মহীশূর মালভূমি। কর্ণাটকের মালভূমির পশ্চিম অংশ মালনাদ এবং পূর্বাংশ ময়দান। তেলেঙ্গানা সমভূমি মালভূমি, এটি কি নিঃশিলা গঠিত একটা সমপ্রায় ভূমি হচ্ছে তোমার তেলেঙ্গানা মালভূমি। তাহলে এটা গেল তোমার এই মালভূমি অঞ্চলের বর্ণনা, ভূপ্রকৃতির বর্ণনা। এবং ছবি দিতে গেলে তোমার এই যে ভারতের উপরে এই যে তোমার এই অংশটা আছে, এই পুরো ছবিটা কিন্তু তোমাকে দিতে হবে। নেক্সট কি আছে দেখো, মালভূমির গুরুত্ব। তা দেখো আমরা পর্বতের গুরুত্ব জানলাম, তোমার সমভূমির গুরুত্ব জানলাম। এবারে মালভূমির কী কী গুরুত্ব আছে দেখো। প্রথম যে গুরুত্ব সেটা হচ্ছে খনিজ সম্পদ প্রাপ্তি, অর্থাৎ খনিজ সম্পদ একমাত্র মালভূমিতেই কিন্তু পাওয়া যায়। বলছে প্রাচীন শিলা গঠিত ভারতের মালভূমির বিভিন্ন খনিজ দ্রব্য যেমন কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, তামা ইত্যাদি প্রচুর সঞ্চিত আছে। ভারতে উত্তোলিত কয়লার 98% মালভূমি থেকে উত্তোলিত হয়। ছোটনাগপুর মালভূমি ভারতের খনিজ ভাণ্ডার। তারপরে কি আছে শিল্প, বলছে ভার হ্রাসমান কাঁচামাল হওয়ায় প্রাপ্ত খনিজ দ্রব্যের উপর ভিত্তি করে এখানে বিভিন্ন শিল্প যেমন লৌহ ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম, তামা নিষ্কাশন গড়ে উঠেছে। তারপরে আছে কি কৃষি, বলছে ডেকান ট্র্যাপের উর্বর রেগুড় মাটি কার্পাস চাষের জন্য বিখ্যাত। অনুর্বর মাটিতে মিলেটস, সয়াবিন চাষ হয়। তারপরে দেখো বিদ্যুৎ, বলছে খাড়া ঢালের উপর দিয়ে প্রবাহিত নদীগুলিতে প্রচুর জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। তারপরে আছে দেখো বনভূমি, বলছে বনভূমি থেকে বনজ সম্পদ যেমন পাওয়া যায় তেমনই কাগজ শিল্পের কাঁচামালের যোগান বনভূমি থেকে তোমার চলে আসে। তাহলে এটা গেল তোমার গুরুত্ব, আমাদের এই মালভূমি অঞ্চলের গুরুত্ব। এরপর দেখো পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য, অর্থাৎ আমরা যে দুটো পর্বতের কথা জানলাম পশ্চিমঘাট এবং পূর্বঘাট, এই দুটো পর্বতের মধ্যে পার্থক্য কী আছে। বলছে পশ্চিম উপকূলের প্রায় নিকটে এটি তির্যক স্তূপ পর্বত, আর পূর্বঘাটটা কি পূর্ব উপকূল বরাবর কিছুটা দূরে এটি একটা ক্ষয়জাত পর্বত। তাহলে এটা স্তূপ পর্বত, এটা ক্ষয়জাত পর্বত, এটা হলো প্রথম পার্থক্য। নেক্সট কি, এটি প্রায় নিরবিচ্ছিন্ন, আর এটা কিন্তু নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন। তারপর দেখো এর গড় উচ্চতা হচ্ছে তোমার 12,1200 মিটার, আর এর গড় উচ্চতা হচ্ছে 400 থেকে 600 মিটার। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের অধিকাংশ নদীর উৎপত্তিস্থল এবং গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য অঞ্চল, আর এই নদীগুলি এই অংশে কেটে প্রবাহিত হয়। জীববৈচিত্র্যের গুরুত্ব কিন্তু পূর্বঘাটের কম। তাহলে এটাই গেল তোমার পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য। নেক্সট কী কী টিকা আছে দেখো। প্রথমে হচ্ছে অপভূমি বা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। তাহলে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কোনটাকে বলছে, বলছে বৃষ্টিহীন প্রায় শুষ্ক অঞ্চল যেখানে ভূমির খোয়াই, র্যাভাইন প্রভৃতি ক্ষয়ের মাধ্যমে এবড়ো খেবড়ো রূপ ধারণ করে সেই
অনুর্বর শুষ্ক এবং ক্ষয়প্রাপ্ত ভূমি হলো অপভূমি বা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, ডেকান ট্র্যাপ। তাহলে ডেকান ট্র্যাপ মানে সিঁড়ি। আর ডেকান দেখো প্রায় 7 থেকে 13 কোটি বছর আগে উপদ্বীপীয় মালভূমির বিস্তীর্ণ অংশ বিদার অগ্নুদ্গামে লাভা আবৃত হয়ে পড়ে। এই ভূমি হলো ডেকান ট্র্যাপ। লাভা গঠিত বলে ভূমিতে ধাপ বা সিঁড়ির সৃষ্টি হয়েছে। তাহলে এটাকে বলছে তোমার ডেকান ট্র্যাপ। নেক্সট কি আছে, ডেকান ট্র্যাপের পরে হচ্ছে মালনাদ এবং ময়দান। তাহলে মালনাদ এবং ময়দান কোন জিনিসটাকে বলছে, এখানে দেখো দেওয়া আছে মালনাদ এবং ময়দান। বলছে কর্ণাটকের মালভূমির পশ্চিমের ঢেউ খেলানো উঁচু নিচু ভূভাগ হলো মালনাদ। হ্যাঁ, আর এটি ব্যবচ্ছিন্ন মালভূমি। আর কর্ণাটকের মালভূমির পূর্বের মৃদু তরঙ্গায়িত সমভূমির নাম হচ্ছে তোমার ময়দান। তাহলে মালনাদ ময়দান হচ্ছে কর্ণাটকের যে মালভূমি আছে সেই মালভূমির দুটি অংশ, মালনাদ এবং ময়দান। এবং তারপরে দেখো দেওয়া আছে কয়াল কি। তাহলে কয়াল হচ্ছে, দেখায় কয়ালটা ডেফিনেশন কি হতে পারে। কয়াল, জাস্ট এ সেকেন্ড, কয়াল দেখো, কয়াল হচ্ছে তোমার মালাবার উপকূলে অবস্থিত গভীর হ্রদগুলি কয়াল নামে পরিচিত, যেমন ভেমবানাদ কয়াল, অষ্টমুদি কয়াল প্রভৃতি। তাহলে উপকূলে, মালাবার উপকূলের অগভীর হ্রদগুলিকে তোমার বলছে কয়াল। নেক্সট তাহলে দেখো এটা গেল তোমার মালভূমি। তাহলে আমাদের এখনো পর্যন্ত 3টে শেষ হলো, এখনো 2টো বাকি আছে। তার মধ্যে কি 4 নাম্বার যেটা আছে ভারতের উপকূলীয় সমভূমি। তাহলে উপকূলীয় সমভূমি মানে সমুদ্রের উপকূলে যেখানে তোমার সোয়াশ ব্যাকওয়াশ দেখা যায়, সেই উপকূলীয় সমভূমিকে বর্ণনা ভূপ্রকৃতির বিবরণ দিতে হবে। তাহলে উপকূলীয় সমভূমিকে যদি আমরা বিবরণ দিতে যাই কীভাবে দিতে পারবো, আমাদের যে সমস্ত সমুদ্রের উপকূলবর্তী যে অংশটা সেটাই হচ্ছে উপকূল, এবং তার কাছাকাছি যে সমভূমিটা দেখতে পাওয়া যাচ্ছে তাকে বলছে উপকূল সমভূমি। তাহলে দেখো উপকূল সমভূমি কী বলছে, উপদ্বীপীয় মালভূমির দুপাশে উপকূল বরাবর যে সংকীর্ণ সমভূমি গড়ে উঠেছে তাকে উপকূল সমভূমি বলছে। তাহলে দেখো এই যে উপদ্বীপীয় মালভূমি আছে এবং তার দুদিকে এই যে ইয়েলো কালারের যে সমভূমিগুলো রয়েছে, এই যে তোমার একবারে গুজরাটের অনেকটা অংশ রয়েছে, এই যে এটা হচ্ছে উপকূলীয় সমভূমির অংশবিশেষ। তাহলে এবার দেখো কি বলছে, উপকূলীয় সমভূমি গড়ে উঠেছে, এই অঞ্চলটিকে তোমার 2টি ভাগে ভাগ করছে। কি কি, একটা হচ্ছে পূর্ব উপকূল সমভূমি এবং পশ্চিম উপকূল সমভূমি, অর্থাৎ এই দুটি। এই দেখো এই দিকটা হচ্ছে তোমার পূর্ব উপকূল সমভূমি আর এইটা হচ্ছে তোমার পশ্চিম উপকূল সমভূমি। এর পূর্ব উপকূল সমভূমি সম্পর্কে কী বলছে, ভারতের পূর্ব প্রান্তে বঙ্গোপসাগর এবং পূর্বঘাট পর্বতের মাঝে এই সমভূমি অবস্থিত, মোট দৈর্ঘ্য 1500 কিলোমিটার। পশ্চিম উপকূলের সমভূমির তুলনায় এটি চওড়া এবং সমতল। সমগ্র পূর্ব উপকূল সমভূমিটি গোদাবরীর বদ্বীপ উপকূলের উত্তর সরকার উপকূল এবং গোদাবরীর বদ্বীপের দক্ষিণে করমণ্ডল উপকূল নামে পরিচিত। পূর্ব উপকূলের উল্লেখযোগ্য হ্রদ হলো উড়িষ্যা উপকূলে চিল্কা উপহ্রদ, কোলেরু হ্রদ, অন্ধ্রপ্রদেশের পুলিকট উপহ্রদ। আর পশ্চিম উপকূল সমভূমিটা কী বলছে, গুজরাটের পশ্চিম প্রান্তে অবস্থিত কচ্ছের রণ থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত আরব সাগরের উপকূলে এই সমভূমি বিস্তৃত। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল রাজ্যের পশ্চিমাংশে এটি প্রায় 1600 কিলোমিটার, অর্থাৎ 100 কিলোমিটার বেশি। এটা 1500, এটা 1600 দীর্ঘ স্থান জুড়ে বিস্তৃত। পশ্চিম উপকূলকে 7 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কচ্ছের রণ, ঠিক আছে, গুজরাটের উত্তর দিকে 3 দিক জলভাগ বেষ্টিত কচ্ছ উপদ্বীপ প্রায় 73,600 বর্গ কিলোমিটার স্থান জুড়ে বিস্তৃত, অগভীর লবণাক্ত কর্দমাক্ত জলাভূমি রণ নামে পরিচিত। 2 নম্বর হচ্ছে কচ্ছ উপদ্বীপ, রণের দক্ষিণে কচ্ছ উপদ্বীপ অবস্থিত। কচ্ছ শব্দের অর্থ হলো জলাময় দেশ। আর 3 নম্বর কাথিয়াবার উপদ্বীপ, কচ্ছ উপদ্বীপের দক্ষিণাংশে এই অঞ্চল অবস্থিত। এখানে গিরনার, মান্ডব প্রভৃতি পাহাড় দেখা যায়। গিরনার পাহাড়েই গড়ে উঠেছে ভারতের একমাত্র সিংহ অভয়ারণ্য গির। তারপরে দেখো গুজরাট সমভূমি, কাথিয়াবাড়ের দক্ষিণে সবরমতী, মাহি, নর্মদা নদীবাহিত পলি দ্বারা এই সমভূমি গঠিত হয়েছে। তারপর আছে কোঙ্কণ উপকূল, গুজরাট সমভূমি থেকে দক্ষিণে গোয়া পর্যন্ত এই সমভূমি 500 কিলোমিটার দীর্ঘ। এই সমভূমি খুবই ভগ্ন এবং সংকীর্ণ। এবং 6 নম্বর আছে কি কর্ণাটক উপকূলীয় সমভূমি, গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত এই সমভূমি বিস্তৃত। আর সবশেষে আছে মালাবার উপকূলের সমভূমি, এই সমভূমি ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত প্রসারিত। এখানে অসংখ্য কয়াল দেখতে পাওয়া যায়। এরপরে দেখো যেটা আছে তাহলে সমভূমির উপকূলের সমভূমি তোমার হলো। এরপরের প্রশ্ন যেটা আছে
বলছে পূর্ব উপকূল সমভূমি এবং পশ্চিম উপকূল সমভূমির মধ্যে পার্থক্য। তাহলে দেখো এই যে দুটো সমভূমি দেখলাম, এই দুটো সমভূমির মধ্যে কিন্তু পশ্চিম উপকূলটা বেশি উন্নত বলে মনে হচ্ছে। তাহলে দেখো পার্থক্য কী কী দেখায়। প্রথম যেটা আছে বলছে বঙ্গোপসাগরের উপকূল বরাবর অবস্থিত, আর এটা আরব সাগরের উপকূল বরাবর অবস্থিত। সমভূমির ভূমিপ্রস্থ এবং সমতল, আর সমভূমির ভূমিভাগ সংকীর্ণ এবং বন্ধুর পূর্বভাগে। এবার পশ্চিম ভাগে কী হচ্ছে, নদী মোহনায় বদ্বীপ আছে, যার কারণ জলপ্রবাহের ধীর গতি এবং সঞ্চয় প্রবণতা আছে। আর পূর্ব উপকূলে কি খরস্রোতার প্রভাবে নদীগুলির মোহনায় বদ্বীপ নেই। এরপর দেখো পূর্ব উপকূলে সঞ্চয় কাজের ফলে গঠিত হওয়ায় পূর্ব উপকূল সরল অগভীর এবং এখানে হ্রদের সংখ্যা কম। আর এখানে কিন্তু পশ্চিম উপকূল কিছুটা ভগ্ন এবং গভীর হয়েছে। আর তাহলে এই কতগুলো পার্থক্য কিন্তু পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে রয়েছে। নেক্সট কী আছে দেখো, উপকূলীয় সমভূমির গুরুত্ব। তাহলে ঠিক যেমন আমরা প্রত্যেকটার গুরুত্ব পড়ছি, এখানেও তোমার গুরুত্বটা আমাদেরকে পড়তে হবে। উপকূলীয় সমভূমির গুরুত্ব কী কী আছে, তাহলে দেখো প্রথম গুরুত্ব কি, কৃষিকাজ উপকূলীয় সমভূমিতে। কৃষিকাজ বলছে কি, যে উর্বর মৃত্তিকা হওয়ায় কৃষিকাজ বেশ সমৃদ্ধ। 2 নম্বর হচ্ছে বন্দর, বলছে সামুদ্রিক অবস্থানের কারণে অসংখ্য বন্দর এখানে গড়ে উঠেছে। শিল্প, বলছে বন্দর অবস্থানের কারণে উপকূল অংশ বিভিন্ন শিল্পে যেমন খনিজ তেল শোধন, পেট্রোরসায়ন, বস্ত্রবায়ন প্রভৃতি খুব বিখ্যাত। তারপরে দেখো পর্যটন কেন্দ্র, বলছে স্নিগ্ধ আবহাওয়া ও সমুদ্র সৈকতের কারণে উপকূলে গড়ে উঠেছে অসংখ্য পর্যটন কেন্দ্র, পুরী, গোয়া ইত্যাদি। তারপর আছে দেখো শহর, যেমন বন্দর, শিল্প, পর্যটন কেন্দ্রের কারণে উপকূল অংশে গড়ে উঠেছে ভারতের অসংখ্য মহানগর, মুম্বাই, চেন্নাই নগর এবং শহর। তাহলে এটা গেল উপকূলীয় সমভূমির গুরুত্ব। এরপর দেখো এই জায়গাটার উপরে কিছু টিকা থাকে, যেমন প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমার কচ্ছের রণ। তাহলে কচ্ছের রণের উপরে টিকা দেখো কি হতে পারে। কচ্ছের রণ, দেখো কচ্ছের রণ, তাহলে কচ্ছের রণটা কি বলছে, বলছে গুজরাটের কচ্ছ উপদ্বীপকে পূর্ব এবং উত্তর দিক থেকে যে বিস্তীর্ণ লবণাক্ত ও কর্দমাক্ত জলাভূমি বেষ্টন করে আছে তাকে বলছে কচ্ছের রণ। রণ শব্দের অর্থ হচ্ছে কর্দমাক্ত এবং লবণাক্ত নিম্নভূমি। এর মধ্যে উত্তরের জলাভূমি বড় রণ এবং পূর্ব জলাভূমি ছোট রণ নামে পরিচিত। সমুদ্রের জোয়ারে বা বর্ষাকালে এই রান অঞ্চল প্লাবিত হয়। বর্ষার পর জল বাষ্পীভূত হলে রানে প্রচুর লবণ জমে থাকে। তারপর কি ভৌগোলিক অবস্থান, বলছে গুজরাটের কাথিয়াবার উপদ্বীপের উত্তরে আছে কচ্ছ উপদ্বীপ এবং এই কচ্ছ উপদ্বীপেরই উত্তর এবং পূর্বাংশে রান অঞ্চল অবস্থিত। বড় রানের পশ্চিম প্রান্ত আরব সাগরের সঙ্গে যুক্ত এবং ছোট রান পশ্চিম দিকে কচ্ছ উপসাগরের সঙ্গে যুক্ত। তাহলে এটা গেল তোমার কচ্ছের রণের উপরে টিকা। এরপর দেখো যেটা আছে লেগুন। তাহলে লেগুন হচ্ছে কি, কচ্ছের রণের পরে দিয়েছে লেগুন। লেগুনের সম্পর্কে আমরা যদি লিখতে যাই তাহলে দেখো লেগুন কোনটাকে বলছে, বলছে লেগুন হচ্ছে উপকূল অঞ্চলে আবদ্ধ বা সংকীর্ণ অংশ দ্বারা সমুদ্রের সঙ্গে যুক্ত লবণাক্ত অগভীর জলাশয় হলো লেগুন। ঠিক আছে, তাহলে অগভীর লবণাক্ত জলাশয় হচ্ছে তোমার লেগুন। চিল্কা, কোলেরূপ, ভারতের বৃহত্তম কোলেরূপ উল্লেখ হলো ভারতের বিখ্যাত লেগুন। অর্থাৎ চিল্কা যেটা আছে এটা কিন্তু ভারতের একটা বিখ্যাত লেগুন। নেক্সট কি আছে দেখো, টেরিস বা থেরিস। তাহলে টেরিস বা থেরিস কোনটাকে বলছে, টেরিস বা থেরিস হলো দেখো, বলছে ভারতের পশ্চিম উপকূলে খুব বেশি বালিয়াড়ি চোখে পড়ে না, কিন্তু মালাবার উপকূলে কিছু ছোট ছোট বালিয়াড়ি দেখা যায়। ওই সব ছোট বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় টেরিস বা থেরিস বলা হয়। পরিষ্কার হয়েছে। এরপরে দেখো আমাদের তাহলে উপকূল সমভূমির সৃষ্টি হলো। এরপরে আমাদের লাস্ট যেটা আছে, অর্থাৎ 4টে হয়ে গেল এবং শেষ আছে যেটা ভারতের বদ্বীপ অঞ্চল। তাহলে ভারতের বদ্বীপ অঞ্চলের উপরে আমাদের প্রশ্নের প্রথম যেটা বড় প্রশ্ন হবে সেটা হচ্ছে এই অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। তাহলে আমরা যদি বদ্বীপ অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দিতে যাই তাহলে আমাদেরকে কীভাবে দিতে হবে, দেখো 1 নম্বর হচ্ছে তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, হ্যাঁ, এবং লাক্ষা ও মিনিয়ক দ্বীপপুঞ্জ, এই দুটো ভাগে কিন্তু এই দ্বীপপুঞ্জকে ভাগ করছে। এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে কি আছে, বলছে প্রায় 265টি ছোট বড় দ্বীপ নিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে বঙ্গোপসাগরে। ঠিক আছে, তাহলে দ্বীপীয় বৃত্তচাপ আকারে অবস্থিত এই দ্বীপগুলি আগ্নেয় দ্বীপ, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার আগ্নেয় দ্বীপ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জটা কিন্তু 10 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে দ্বীপগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তরে গ্রেট আন্দামান নিকোবর দ্বীপসমূহ আর নিকোবর দ্বীপসমূহ। বলছে
উত্তরে আন্দামানের স্যাডল পিক আন্দামানের সর্বোচ্চ অংশ, দক্ষিণ আন্দামানের মাউন্ট হ্যারিয়েট অন্য একটি উল্লেখযোগ্য শৃঙ্গ, আর ব্যারেন এবং নারকোন্ডাম দুটি আগ্নেয় দ্বীপ, সেই সঙ্গে দুটি আগ্নেয়গিরি। এরপর দেখো লাক্ষা ও মিনিয়ক দ্বীপপুঞ্জ কি বলছে, বলছে আরব সাগরের এই দ্বীপপুঞ্জ নামই হচ্ছে লক্ষদ্বীপ। এখানে ছোট বড় 25টি দ্বীপ নিয়ে লাক্ষা এবং মিনিয়ক দ্বীপপুঞ্জ গঠিত, এগুলো সবই হচ্ছে প্রবাল দ্বীপ। তাহলে দেখো আন্দামান নিকোবর যেটা আছে এটা কিন্তু হচ্ছে কি আগ্নেয় দ্বীপ, এই দেখো, কিন্তু নিকোবর লাক্ষা এবং মিনিয়ক যে দ্বীপপুঞ্জ আছে এটা কিন্তু হচ্ছে প্রবাল দ্বীপ। এবার প্রবাল দ্বীপ কি আমি সেটা পরে বলছি। দ্বীপগুলির কোনো স্থানই সমুদ্রতলের 5 মিটারের বেশি উঁচু নয়, অনেক স্থানে লেগুন সৃষ্টি হয়েছে। এখানকার উত্তরের দ্বীপগুলিকে বলা হয় আমেনদিভি দ্বীপপুঞ্জ এবং দক্ষিণের দ্বীপগুলিকে বলা হয় কান্নানোর দ্বীপপুঞ্জ। একেবারে দক্ষিণে রয়েছে মিনিয়ক দ্বীপপুঞ্জ। ঠিক আছে, তাহলে এটা হলো দ্বীপপুঞ্জের তোমার বর্ণনা। এরপর দেখো দ্বীপ অঞ্চলের গুরুত্বটা কি। তাহলে আমরা যেমন প্রত্যেকটাই গুরুত্ব পড়ছি, দ্বীপ অঞ্চলের কী গুরুত্ব আছে দেখো। গুরুত্ব বলছে ভারতের উভয় দ্বীপপুঞ্জ পর্যটন শিল্পে কিন্তু বেশ উন্নত। আমরা কিন্তু আন্দামান ঘুরতে যাই, হ্যাঁ। তারপর দেখো এখানে প্রচুর মাছ ধরা হয়, অর্থাৎ মৎস্য শিল্প গড়ে উঠেছে। আর 3 নম্বর কি, আন্দামানের ক্রান্তীয় বনভূমির কাঠ গুরুত্বপূর্ণ সম্পদ, এশিয়ার বৃহত্তম কাঠ চেরাই কল এখানেই গড়ে উঠেছে। 4 নম্বর কি আছে, আন্দামানে বিভিন্ন মশলা এবং নারকেল উৎপাদনে বিখ্যাত। 5 নম্বর, প্রতিরক্ষা বিষয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্ব কিন্তু বাড়ছে ধীরে ধীরে, হ্যাঁ। তাহলে এটা গেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্ব। তাহলে এটা গেল। এরপর দেখো টিকা লেখো, এখানে একটা টিকা আসতে পারে, সেটা হচ্ছে প্রবাল দ্বীপ। তাহলে আমরা কিন্তু আন্দামান নিকোবর যে দুটো আছে, আন্দামান নিকোবর হচ্ছে কি, ওটা হচ্ছে আগ্নেয় দ্বীপ, আর লাক্ষা এবং মিনিয়ক যেটা আছে এটা কিন্তু প্রবাল দ্বীপ। তাহলে প্রবাল দ্বীপ কোনটাকে বলে, এটা হচ্ছে তোমার বলছে এটি হলো এমন এক প্রকার বদ্বীপ যা প্রবাল ছাইভস্য এবং এই জাতীয় জৈব পদার্থ দিয়ে গঠিত। প্রবাল হচ্ছে একটা জীব, হ্যাঁ, সমুদ্রে বসবাসকারী জীব। তারা যখন মরে গিয়ে জমা হয় তখনই দ্বীপের অবস্থান করে। সাধারণত প্রবাল প্রাচীরের অংশ হিসাবে যা সমুদ্রের নিচে একটি বৃহত্তর অঞ্চল জুড়ে বিস্তৃত। তাহলে এটাকে বলছে তোমার প্রবাল দ্বীপ। তাহলে দেখো এই 7টি ভাগ সম্পর্কে আলোচনা করলাম। প্রত্যেকটা বিভাগের কি কি ছোট প্রশ্ন হয়, কি কি বড় প্রশ্ন হয়, প্রত্যেকটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদিও এটা কিন্তু একটা বোরিং চ্যাপ্টার, মানে শুধু মুখস্থ করা ছাড়া বোঝার খুব একটা ইয়ে নেই, তো যতটা পারলাম আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো যাতে তারাও দেখার সুযোগ পায়, আর সাবস্ক্রাইব করে রাখো। তাতে কী হবে, যখনই আমি ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে এত দূর পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি প্রশ্নের উত্তর দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।